দর্শক প্রান্তিক আলোচনায় আমি এটাই বলতে চাই যে একটি রাজনৈতিক দলের মধ্যে যখন গণতান্ত্রিক চর্চা থাকে না, যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচিত হয় না এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় মনোনয়ন পায় না ইলেকশন করার জন্য, তাহলে সেই দল কিভাবে একটি দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ডে বাই ডে উন্নত করবে, এটা কোনোভাবেই সেই দল থেকে আশা করা এবং সেই দল করতে পারবে এমনটা ভাবা বোকামি। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ গনিয়ে আসলেই বাংলাদেশের ৩০০ আসন থেকে যার যার দলের হাইকমান্ডের সাথে যোগাযোগ করা শুরু করে এবং প্রার্থিতা পাওয়ার জন্য খুব তোড়জোড় শুরু হয়। নানান মহলে নানানভাবে নানান নেতাকর্মীরা যোগাযোগ করতে পারে কে আগে তার এলাকা থেকে তার মনোনয়ন নিশ্চিত করবে এবং জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। বাংলাদেশে যে রাজনৈতিক ধারা বিদ্যমান রয়েছে, এতে প্রত্যেকটি আসন থেকে অন্তত 10 থেকে 15 জন, কোনো কোনো ক্ষেত্রে সেটি কমও হতে পারে, এই পরিমাণ নেতাকর্মীরা তাদের এলাকা থেকে তাদের দলীয় মনোনয়ন পেতে মরিয়া হয়ে ওঠে এবং সেন্ট্রাল কমান্ডের সাথে যোগাযোগ করে তারা আবেদনপত্র জমা দেয় যাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারা পার্টিসিপেট করতে পারে। একটি আসন থেকে যখন 10 থেকে 15 জন নেতাকর্মী মনোনয়ন প্রত্যাশী থাকে, তখন ফাইনালি কে মনোনয়নটা পাচ্ছে তার নির্ধারণ করবে সেন্ট্রাল কমান্ড। অর্থাৎ সে যেই দলের রাজনীতি করে সেই দলের প্রধান কর্মকর্তারা অথবা জাতীয় সংসদ নির্বাচনে যে মনোনয়ন বোর্ড গঠন করা হয়, সেই বোর্ড থেকে ফাইনাল করা হবে একটি এলাকার কে মনোনয়ন পাচ্ছে। আমাদের এই দেশে এই নীতি এখন পর্যন্ত চলমান। প্রশ্ন হচ্ছে, একজন নেতা তার এলাকায় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রার্থিতা নির্বাচনের ক্ষেত্রে যে বিদ্যমান প্রথা রয়েছে, সেই বিদ্যমান প্রথায় আপনি যে আসন থেকে মনোনয়ন চাচ্ছেন সেই আসনের যে ইউনিয়ন অথবা উপজেলা পর্যায়ের অথবা ওয়ার্ড পর্যায়ের যে নেতাকর্মী রয়েছে, সেই নেতাকর্মীদের মতামত প্রতিফলিত হয় না অধিকাংশ প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে। দলীয় সর্বোচ্চ নীতি নির্ধারকরাও এমন কোনো পদ্ধতি করে নাই যে একটি আসনে একজন প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সেই আসনের উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডের যে নেতাকর্মী রয়েছে তারা আসলে কাকে সমর্থন দিচ্ছে, তারা আসলে কাকে চায় এবং কোন প্রার্থীর জিতে আসার সম্ভাবনা রয়েছে সেই মতামতের প্রতিফলন করার মতো কোনো পদ্ধতি রাখা হয় না। শুধুমাত্র নির্বাচনের আগে দলের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটি মনোনয়ন প্রত্যাশীদেরকে ইন্টারভিউ নেয় এবং তাদেরকে যাচাই বাছাই করে তারা যাকে পছন্দ মনে করে, তারা যাকে পপুলার মনে করে, তাদের যাকে মনে হয় যে সে জয়ী হয়ে আসতে পারে আগামী সংসদ নির্বাচনে, তাকেই মনোনয়ন দেওয়া হয়। এর ফলে অনেক আসনেই এমনটা দেখা যায়, দল যাকে মনোনয়ন দিয়েছে নির্বাচন করার জন্য, সেই আসনেই সেই দলেরই অন্য একজন নেতা স্বতন্ত্র থেকে নির্বাচন করতে প্রস্তুতি নেয় এবং ফাইনালি নির্বাচন করে। সেই স্বতন্ত্র প্রার্থী অনেক সময় নির্বাচন করে জয়ী হয়ে যায়, আবার অনেক সময় জয়ী হতে পারে না। তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই প্রক্রিয়ার মধ্যে একজন প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করে এবং সে নির্বাচন করে। প্রশ্ন হচ্ছে, একজন নেতা যখন তার এলাকা থেকে সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সে মনোনয়ন প্রত্যাশী হয়, আসলে তার যোগ্যতা আছে কিনা, তার জনসমর্থন আছে কিনা, জনগণের মানুষ তাকে কতটা জনদরদি জননেতা মনে করে এবং কি পরিমাণ ভোট সে পেতে পারে এবং এলাকায় তার জনপ্রিয়তা কতটুকু, সেই যাচাই বাছাইটা আসলে কে করবে? সেন্ট্রাল কমান্ড করবে নাকি এলাকার উপজেলা এবং ইউনিয়ন অথবা ওয়ার্ড পর্যায়ের যে নেতাকর্মীরা আছে তারা করবে? এই যে একজন নেতার মনোনয়ন চূড়ান্ত করার ক্ষেত্রে স্থানীয় নেতাকর্মীদের মতামতের উপেক্ষা করে জাতীয়
মনোনয়ন কমিটি চূড়ান্ত মনোনয়ন দিয়ে দিচ্ছে, এটা কি আসলে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পড়ছে? আপনি যদি উন্নত রাষ্ট্রের গণতন্ত্রের দিকে তাকান অথবা তাদের গণতন্ত্র অ্যানালাইসিস করেন, তাদের যে প্রার্থী নির্বাচিত হয়, তাদের যে প্রার্থী ফাইনালি নির্বাচনের জন্য মনোনীত হয়, সেখানে কিন্তু একেবারে প্রান্তিক পর্যায়ের নেতাকর্মীদের ভোটাভুটির মাধ্যমেই একজন মনোনয়ন প্রত্যাশীর মনোনয়ন চূড়ান্ত করা হয় এবং মনোনয়ন চূড়ান্তর ক্ষেত্রে সবচেয়ে ভালো পদ্ধতি বলে বিবেচনা করা হয়। আপনার দল যদি গণতন্ত্রে বিশ্বাস করে এবং দলের মধ্যে যদি গণতন্ত্রের চর্চা থাকে, তাহলে নেতা নির্বাচনে অথবা দলের কোনো পোস্ট নির্বাচনে অথবা সংসদীয় নির্বাচনের ক্ষেত্রে মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়ন নির্ধারণ করার ক্ষেত্রেও একেবারে প্রান্তিক পর্যায়ের নেতাকর্মীদের মতামত থাকা দরকার। সেখান থেকেই ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হওয়া দরকার। তাহলেই কেবল এই প্রান্তিক পর্যায়ের নেতাকর্মীরা একটি গণতান্ত্রিক চর্চার মধ্যে থাকবে এবং তারাও একদিন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন প্রত্যাশী হতে পারবে এবং তারাও ঠিক ওই যে প্রান্তিক লেভেলের যে নেতাকর্মীরা রয়েছে তাদের ভোটাভুটির মাধ্যমে তাদের মনোনয়ন চূড়ান্ত হতে পারে। তাহলেই কেবল এখানে গণতন্ত্র চর্চা হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দল পরিচালিত হবে। বাংলাদেশে যে প্রক্রিয়ায় একজন নেতা নির্বাচিত হয়, সেটা কোনোভাবেই গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে না, কোনোভাবেই সেটা গণতান্ত্রিক চর্চার অংশ হতে পারে না। বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কাউন্সিল হয়ে থাকে, তার আগেই কোন পদে কোন নেতা অধিষ্ঠিত হবে তা নির্ধারণ হয়ে যায় এবং জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে যে নেতা নির্বাচিত হয়ে থাকে, সেগুলোতে কোনো ক্রমে কাউন্সিল তো হয় না। সেখানে যেটা হয়ে থাকে, যে নেতা নির্বাচিত হচ্ছে তার ঊর্ধ্বতন যে নেতা থাকে, অথবা বলা চলে ওয়ার্ড পর্যায়ের যে নেতারা আছে, তারা চেয়ে থাকে ইউনিয়ন পর্যায়ের নেতাদের দিকে এবং ইউনিয়ন পর্যায়ের যারা নির্বাচিত হয় তারা চেয়ে থাকে উপজেলা পর্যায়ের নেতাদের দিকে এবং উপজেলা পর্যায়ের নেতারা চেয়ে থাকে জেলা পর্যায়ের নেতাদের দিকে। এখানে পদ পদবি পাওয়ার জন্য তার নেতার অনুগত্য, অনুকূল্য এবং তার নেতার মন জয় করতে পারলেই আপনি পদ পদবি পাবেন। এছাড়া আপনি যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় পদ পদবি পেতে চান, তাহলে আপনার রাজনীতি কমপ্লিটলি ফেইলিউর হবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কালচার এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যে গণতান্ত্রিক চর্চা রয়েছে, বিগত 53 বছরে আমরা এমনটাই দেখছি এবং সেই ধারা এখনো কিন্তু বিদ্যমান আছে। দর্শক প্রান্তিক আলোচনায় আমি এটাই বলতে চাই যে একটি রাজনৈতিক দলের মধ্যে যখন গণতান্ত্রিক চর্চা থাকে না, যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচিত হয় না এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় মনোনয়ন পায় না ইলেকশন করার জন্য, তাহলে সেই দল কিভাবে একটি দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ডে বাই ডে উন্নত করবে, এটা কোনোভাবেই সেই দল থেকে আশা করা এবং সেই দল করতে পারবে এমনটা ভাবা বোকামি। প্রান্তিক আলোচনা আজ এ পর্যন্ত। আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টের মতো সামাজিক কর্মকাণ্ড করা যেতেই পারে। ভালো থাকবেন।